স্মরণ করছি আমার অত্যন্ত প্রিয় মহাজন মান্নানের কথা। মোহাম্মদ আব্দুল মান্নান, সে ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের বর্তমানে চেয়ারম্যান এবং ইসলামী ব্যাংকের সাবেক ম্যানেজিং ডিরেক্টর। তার নেতৃত্বে এবং তার কর্মদক্ষতায় এবং তার বরিষ্ঠতায় ইসলামী ব্যাংক এক সময় সারা বাংলাদেশে সর্ববৃহৎ ব্যাংক হিসাবে আবির্ভূত হয়। ইসলামী ব্যাংক সম্বন্ধে বলতে গেলে আমি আবেগপ্রবণ হয়ে পড়ি। স্মৃতির পর্দায় অনেক ঘটনা সাজানো সিনেমার দৃশ্যের মতো ভেসে আসছিল ইসলামী ব্যাংকের সাথে আমার জন্মলগ্ন থেকে নিবিড় সম্পর্কের কথা। সে সময় ইসলামী ব্যাংক সম্পর্কে কারোর কোনো ধারণাই ছিল না। সাধারণভাবে বলা হতো ব্যাংক কি, ইসলামী ব্যাংক আবার কি। সে সময় বাংলাদেশে অর্থ সচিব ছিলেন এম সাইদুজ্জামান একজন সুশিক্ষিত মেধাবী সচিব ছিলেন। তিনি বলতেন সব ব্যাংকই তো ব্যাংক, ইসলামী ব্যাংক আবার কোন ধরনের ব্যাংক। সেই অজানার জগতে নতুন ধারণা, নতুন কনসেপ্ট ইসলামী ব্যাংক। এই নতুন কনসেপ্টকে সংশ্লিষ্টদের বোঝাতেও আমাদের অনেক কষ্ট করতে হয়েছে, অনেক বেগ পেতে হয়েছে। বর্তমানে ইসলামী ব্যাংক একটি প্রতিষ্ঠিত কনসেপ্ট। আজকের দিনে মুসলিম রাষ্ট্রের বাইরেও কোনো কোনো মুসলিম রাষ্ট্র ইসলামী ব্যাংক নিয়ে চিন্তাভাবনা ও গবেষণা চলছে। ইসলামী ব্যাংকের জনপ্রিয়তা থেকে অনেক ট্রেডিশনাল ব্যাংক আর ইসলামী ব্যাংক শাখা পরিণত করা হচ্ছে। বাংলাদেশে ইসলামী ব্যাংক এখন শুধু বাস্তবতা নয়, ইসলামী ব্যাংক একটি সুপ্রতিষ্ঠিত ধারণা, একটি জনপ্রিয় ইনস্টিটিউট। আরব্য রজনীর গল্পের মতো হাজার রাত্রি এক রাত্রি ইসলামী ব্যাংক এখন আর গল্প নয়, বাস্তবতা। বাংলাদেশ ইসলামী ব্যাংক পৃথিবীর সেরা হাজার ব্যাংকের একটি। একথা বলতে গর্বে বুক ভরে আসে। আমাদের হাতে গড়া বাংলাদেশ ইসলামী ব্যাংক এখন পৃথিবীর সেরা হাজারের একটি। বাংলাদেশের জন্য তো গর্বের বিষয়। এই ব্যাংক কিন্তু একদিন গড়ে ওঠে নাই। অনেক শ্রম, অনেক প্রচেষ্টা, অনেক গবেষণার ফসল ইসলামী ব্যাংক। তখনকার দিনে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, দেশের একজন বিশিষ্ট শিল্পপতি, ইস্টার্ন লিগ্যাল ইন্ডাস্ট্রি ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রাজ্জাক লস্কর সাহেবের বহুদিনের লালিত স্বপ্নের ফসল বাংলাদেশ ইসলামী ব্যাংক। তাকে বলা যায় এই ব্যাংকের স্বপ্নদ্রষ্টা। পাকিস্তান আমল থেকে তিনি দুবাইতে অবস্থান করছিলেন। দেশ স্বাধীন হওয়ার পর তিনি দেশে এসে ব্যবসা শুরু করেন। অতি অল্প সময়ে তিনি একজন বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করতে সক্ষম হন। লস্কর সাহেব ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠায় স্পন্সর হওয়ার জন্য আমাদেরকে আগে প্রস্তাব দিয়েছিলেন। তখন আমাদের ব্যবসা ভালো যাচ্ছিল। তার প্রস্তাব সাহায্যে আমরা দুই বন্ধু, আমি এবং মোশাররফ, কথা দিয়েছিলাম ইসলামী ব্যাংক প্রতিষ্ঠায় আমরা তার সাথে থাকব। লস্কর সাহেবের সাথে আমাদের সম্পর্ক ছিল বড় ভাই ছোট ভাইয়ের মতো। মূলত তার প্রস্তাবে ওই দুঃসময় আমরা নতুন ধারণা এই ব্যাংকের সাথে যুক্ত হই। লস্কর সাহেব প্রায় বলতেন নতুন ধারণা বলে ঘাবড়াবেন না, ইসলামী ব্যাংকে বিনিয়োগ করার ক্ষেত্রে সৎকায় জারিয়া মনে করে বিনিয়োগ করবেন। এই বিনিয়োগ সম্পূর্ণ অনিশ্চিত, হয়তো আল্লাহ কবুল করতে পারেন। আল্লাহর উপর ভরসা রেখে আমরা এই প্রস্তাব নিয়ে যেখানে গিয়েছি ইতিবাচক সাড়া পেয়েছি, সফল হয়েছি। একদিন লস্কর সাহেব আমাদের দুই বন্ধুকে ডেকে বললেন, জাকির সাহেব, মোশাররফ সাহেব, আসুন আমরা শপথ নেই যে কোনো পরিস্থিতিতে আমরা ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। দেশের বাইরে লস্কর সাহেবের ভালো যোগাযোগ ছিল। তিনি একদিন আমাদের প্রস্তাব দিলেন, চলুন আমরা সৌদি আরবে যাই, দেখি সেখানে ইসলামী ব্যাংকের
কোনো স্পন্সর জোগাড় করতে পারি না। নিজেদের খরচে তার সাথে আমরা গেলাম সৌদি আরবে। লস্কর সাহেবের নেতৃত্বে স্পন্সর সংগ্রহে সৌদি আরব সহ বিভিন্ন দেশে গিয়েছিলাম আমি, আমার বন্ধু মোশাররফ হোসেন সহ আরও কয়েকজন। সৌদি আরবের আল রাজি কোম্পানি আবদুল্লাহ আল রাজির বাবা সুলাইমান আল রাজির সঙ্গে লস্কর সাহেবের বন্ধুত্ব ছিল আগে থেকে। আমরা অনেক আলোচনার পর সুলাইমান আল রাজিকে বাংলাদেশে প্রস্তাবিত ইসলামী ব্যাংকে বিনিয়োগ করতে সক্ষম হলাম। আল রাজি গ্রুপ 30% শেয়ার ক্রয় করতে রাজি হল। আল রাজি এক্সচেঞ্জের চেয়ারম্যান শেখ সুলাইমান আল রাজির সঙ্গে বাংলাদেশে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠায় বিনিয়োগ চুক্তির সময় আব্দুর রাজ্জাক লস্কর ছাড়াও আমি, মোশাররফ হোসেন, মোহাম্মদ ইউনুস, ইঞ্জিনিয়ার দাউদ খান উপস্থিত ছিলেন। এই চুক্তির পর আমাদের মধ্যে আশাবাদ সৃষ্টি হলো যে বাংলাদেশে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা সম্ভব হবে। বাণিজ্য মন্ত্রী, সৌদি আরবের বিশিষ্ট ব্যবসায়ী ও জেদ্দার জমজম গ্রুপের চেয়ারম্যান শেখ আহমদ সালাহ জমজমের সাথে আমার ও মোশাররফের ব্যক্তিগত পরিচয় ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল। সে সূত্র ধরে সৌদি আরবের নেতৃস্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানের কর্ণধার শেখ আহমদ সালাহ জমজমের সাথে ফলপ্রসূ আলোচনার পর তিনিও সম্মত হলেন। বাংলাদেশে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠায় আমরা আরও আস্থাবান হলাম। এরপর আমরা কুয়েত, কাতার, বাহরাইন, আরব আমিরাত সহ বিভিন্ন মুসলিম সফর করলাম। ভাতৃপ্রতিম বাংলাদেশে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠায় প্রয়োজনীয় পুঁজি বিনিয়োগকে অনেকে আগ্রহ প্রকাশ করে। বয়োজ্যেষ্ঠ প্রধান উদ্যোক্তা হিসাবে মুখ্য ভূমিকার স্বাভাবিক কারণে জনাব আব্দুর রাজ্জাক লস্কর সাহেবকে আমরা দেশি বিদেশি উদ্যোক্তারা সম্মিলিতভাবে একমত হয়ে চেয়ারম্যান নির্বাচিত করি। মোশাররফ হোসেন ও আমাকে সহ অন্যান্য বাংলাদেশি উদ্যোক্তাদের ব্যাংকের প্রথম পরিচালনা বোর্ডের পরিচালক সদস্য নির্বাচিত করা হয়। ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠা লগ্নে মোহাম্মদ ইউনুসের ভূমিকা ছিল প্রশংসনীয়। দেশি উদ্যোক্তা সংগ্রহে তিনি উল্লেখযোগ্য ভূমিকা রাখেন। বাংলাদেশে তৎকালীন সৌদি রাষ্ট্রদূত ফুয়াদ আব্দুল হামিদ আল খতিব ইসলামী ব্যাংক প্রতিষ্ঠায় অসামান্য অবদান রাখেন। বাংলাদেশ তখন দক্ষিণ পূর্ব এশিয়ায় একমাত্র ইসলামী ব্যাংক। তখন পাকিস্তানেও ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হয়নি। সুতরাং সমগ্র দক্ষিণ পূর্ব এশিয়ায় একমাত্র ইসলামী ব্যাংক বাংলাদেশ প্রতিষ্ঠায় সব মহলেই উৎসাহ পরিলক্ষিত হয় এবং সবাই এক্ষেত্রে আন্তরিক সহযোগিতা নিয়ে এগিয়ে আসেন। ইসলামী ব্যাংক প্রতিষ্ঠায় আমি মোশাররফ ছাড়া আর যারা সক্রিয় অংশ নেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন প্রথম ভাইস চেয়ারম্যান জনাব মফিজুর রহমান, শিল্পপতি ব্যারিস্টার তৌহিদুল হক, ইঞ্জিনিয়ার মোস্তফা আনোয়ার, মোহাম্মদ ইউনুস, মোহাম্মদ শফিউদ্দিন দেওয়ান, জাবেল গ্রুপের চেয়ারম্যান হাজি বশিরউদ্দিন, চট্টগ্রাম বাইতুল শরীফের পীর সাহেব, খ্যাতিমান সমাজ সংস্কারক মৌলানা আব্দুল জব্বার, মোহাম্মদ হোসেন নাসিরউদ্দিন আহমেদ, সমাজসেবক অধ্যাপক মোহাম্মদ আবদুল্লাহ, জনাব সিরাজউদ্দৌলা, মোহাম্মদ নুরুজ্জামান, আবুল কাসেম, একে ফজলুল হক, ইঞ্জিনিয়ার মোহাম্মদ দাউদ খান, মোহাম্মদ মালেক মিয়া, এম এ রশিদ চৌধুরী প্রমুখ। ইঞ্জিনিয়ার মুস্তফা আনোয়ার উদ্যোক্তা হিসেবে প্রথম পরিচালনা পর্ষদের সদস্য ছিলেন। পরে তখন ব্যাংকের বহুমুখী কর্মকাণ্ডে যথেষ্ট উদ্যোগী ছিলেন। ইসলামী ব্যাংক প্রতিষ্ঠায় সম্মানিত উদ্যোক্তাগণ ছাড়াও কয়েকটি বাংলাদেশি প্রতিষ্ঠান উদ্যোক্তা হিসেবে এগিয়ে আসে। ওইসব প্রতিষ্ঠানগুলো হলো ইবনে সিনা ট্রাস্ট, বাংলাদেশ ইসলামিক সেন্টার, ইসলামিক ইকোনমিক রিসার্চ ব্যুরো, চট্টগ্রাম বাইতুল শরীফ ফাউন্ডেশন। বাংলাদেশে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠায় দেশের বাইরেও
বিশেষ করে মুসলিম রাষ্ট্রগুলো থেকে ব্যাপক সাড়া পাওয়া যায়। এই ব্যাংক প্রতিষ্ঠায় যেসব সম্মানিত বিদেশি ব্যক্তি ছাড়াও প্রতিষ্ঠান এগিয়ে আসেন তারা হলো আন্তর্জাতিক ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, কুয়েত ফিনান্স হাউস, জর্ডান ইসলামী ব্যাংক, ইসলামিক ইনভেস্টমেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ কর্পোরেশন, কাতার, বাহরাইন ইসলামিক ব্যাংক, ইসলামিক সিস্টেম ইন্টারন্যাশনাল হোল্ডিং, লুক্সেমবার্গ, আল রাজি কোম্পানি ফর কারেন্সি এক্সচেঞ্জ কমার্স, KSA, শেখ আহমদ সালা জমজম, জেদ্দা, শেখ ফুয়াদ আব্দুল হামিদ আল খাতিব, বাংলাদেশে তৎকালীন সৌদি রাষ্ট্রদূত, দুবাই ইসলামী ব্যাংক, পাবলিক ইনস্টিটিউশন অফ সোশ্যাল সিকিউরিটি কুয়েত, মিনিস্ট্রি অফ Awqaf and Islamic Affairs Kuwait, Ministry of Justice Department of Minors Affairs Kuwait। বাংলাদেশে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠায় এসব ব্যক্তি ও প্রতিষ্ঠান প্রবল আগ্রহ নিয়ে এগিয়ে আসেন, অবশ্য 70% মূলধন জোগাড় দেন। অর্ধ শতাধিক বেসরকারি ব্যাংকের মধ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ তখন বাংলাদেশের বৃহত্তম ব্যাংক। বিশ্ব ব্যাংকের মূল্যায়নেও কথা বলা হয়েছে। দেশের প্রায় $3 বিলিয়ন রেমিটেন্স আহরণে এককভাবে ইসলামী ব্যাংক বাংলাদেশ তার 25% দাবিদার। কোটি গ্রাহকের ব্যাংকে পরিণত হয়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ একাই বিশ্বের মোট ইসলামী ব্যাংকিং হিসাবে 1/4 ধারণ করেছে। যারা এই ব্যাংকের উদ্যোক্তা ইসলামী ব্যাংক বাংলাদেশ, তাদের কাছে ছিল একটা গর্বের বিষয়। সংশ্লিষ্ট সবাইকে খেয়াল রাখতে হবে, সবার সম্মিলিত প্রচেষ্টার ফলে ইসলামী ব্যাংক বর্তমান পর্যায়ে এসেছিল। তদানীন্তন ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল মান্নান ব্যাংকের সূচনা থেকে জড়িত ছিলেন। স্বীয় কর্মদক্ষতা বলে এম এ মান্নান এই বিশাল ব্যাংকের পরিচালনার দায়িত্বে নিয়োজিত ছিলেন। এতে তার নিরলশ্রম, কর্মনিষ্ঠা, সাধনা, আন্তরিকতা ফসল। কিন্তু ইসলামী ব্যাংকের এই সাফল্যে দেশি বিদেশি শত্রুরা ইসলামী ব্যাংককে ধ্বংস করার জন্য নীল নকশা নিয়ে এগিয়ে আসে। তদানীন্তন সরকারের সক্রিয় সহযোগিতায় চট্টগ্রামের আলম নামে এক ব্যবসায়ী ইসলামী ব্যাংককে ধ্বংস করার নীল নকশা নিয়ে ইসলামী ব্যাংককে দখল করার উদ্যোগ নেয়। বাংলাদেশের সর্ববৃহৎ বেসরকারি ব্যাংককে সরকারের নির্দেশে সামরিক বাহিনীর গোয়েন্দা প্রতিষ্ঠান DGFI-কে ব্যবহার করে তদানীন্তন ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল মান্নান সহ সকল পরিচালকদের ব্যাংকের পরিচালনা পরিষদ থেকে পদত্যাগ করতে বাধ্য করে ব্যাংক থেকে রাতারাতি দখল নিয়ে ব্যাংকের জমা টাকা লুটপাটের উদ্যোগ নেয়। এটা ছিল একটি জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র। দেশে হলেও আল্লাহর রহমতে এদেশে তরুণ দামাল ছেলেদের আন্দোলন, আত্মত্যাগের সরকারের পতন ঘটে, যার ফলে বিদেশে নির্বাসিত জীবন ছেড়ে মান্নান স্বদেশে ফিরে আসার সুযোগ পায়। তার কর্মদক্ষতা ও সাফল্যের স্বীকৃতি স্বরূপ এখন সে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান। আশা করি তার যোগ্যতায় সমস্ত ইসলামী ব্যাংকগুলো একটি বিশাল ব্যাংক প্রতিষ্ঠার স্বপ্ন পূরণ হবে।